আমাদের এখানে একটা কথা প্রচলিত আছে যে হলুদের পর বিয়ে হওয়ার আগ পর্যন্ত ছেলে মেয়েদের বাইরে বের হতে নেই। সেরকমই রায়বা আর শিবানীর হলুদের রাতে রায়বার মা মানা করা সত্ত্বেও রায়বা ঠিকই রাতের বেলায় বাইরে যায়, আর ব্যাস তখনই ঘটে যায় অঘটন। তার ঘাড়ে চেপে বসে সুধা নামের এক বিয়ে পাগল ভূত, যে রায়বাকে বিয়ে করার জন্য উঠে পড়ে লাগে। এখন রায়বা এই ভূতের হাত থেকে কিভাবে বাঁচবে এবং ভূতের মাথা থেকে বিয়ের ভূতই বা কিভাবে নামাবে, সেটাই দেখব আজকের গল্পে, যার নাম ভূতাত লেলা। তাহলে চলুন এই সিরিজের কিছু ঝলক দেখে নিয়ে মূল গল্প শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা দুইজন লোককে দেখতে পাই। তারা একটা স্কুটিতে করেই আসছিল। তো মাঝ রাস্তায় একজন বলে স্কুটি থামাতে, কারণ তার জরুরি কাজ সারতে হতো। তো এরপর সেই স্কুটিতে বসেছিল রায়বা। তখন সে তার সাথে আসা লোকটিকে বলতে থাকে, কিরে একটু তাড়াতাড়ি কর, বাড়ি ফিরতে হবে তো। তখনই সে লক্ষ্য করে তার পিঠে কেউ একজন হাত রাখছে, কিন্তু পেছনে তাকিয়েই দেখে কেউ নেই। আর এই ঘটনার পর তো রায়বা মারাত্মক ভয় পেয়ে যায়। তো দৃশ্য পরিবর্তন হয়, আর আমরা দেখি আজ ছিল রায়বা আর শিবানীর গায়ে হলুদ। একদিকে শিবানীর পরিবার তাকে হলুদ লাগাচ্ছিল, অন্যদিকে রায়বাকে তার পরিবার। শিবানীকে তার পরিবার হালকা পাতলা হলুদ লাগালেও রায়বাকে তার পরিবারের লোকজন হলুদ মাখাতে মাখাতে একদম মুখটাই তার হলুদ বানিয়ে ফেলে। এতে রায়বা বেশ বিরক্ত হচ্ছিল, কিন্তু যেহেতু হলুদ তাই সে কিছু বলতেও পারছিল না। এদিকে শিবানী তো লজ্জায় একদম লাল হয়ে যাচ্ছিল। তো এইটা নিয়ে তার আশেপাশের সবাই অনেক মজা নিচ্ছিল। এদিকে রায়বাকে যারা হলুদ লাগাচ্ছিল তাদেরকে রায়বার মা বলছিল একটু বেশি করে হলুদ লাগাও। তখন রায়বা বলে, ফ্রিতে বিলছে বলে ইচ্ছা মতো হলুদ লাগালেই হবে? কালকে তো আয়নার সামনে আমি আমার চেহারার আসল কালারই দেখতে পারবো না। এদিকে রায়বার বাবা নিচে গেস্টদেরকে ভুলিয়ে ভালিয়ে উপরে ছাদে চলে যায়, যেখানে সব ছেলেপেলেরা ড্রিঙ্ক করছিল। আসলে রায়বার বাবারও এসব পানীয়র নেশা ছিল, কিন্তু তাকে কেউ সহজে খেতে দিত না, কারণ তার শরীর খারাপ করে। তো সে প্রথমে ছাদে এসে অন্য গেস্টদের কাছে আসে আর তাদেরকে বলতে থাকে তাকে অল্প একটু ড্রিঙ্ক দিতে। তখনই পিছন থেকে রায়বার বন্ধুরা তাকে ডাকে আর বলে, আঙ্কেল ওটা আপনার হজম হবে না, ওটা ইংলিশ মদ, আমাদের কাছে আসুন, দেশি জিনিস খাবেন। তো তখনই রায়বার বাবা তাদের কাছে গিয়ে বসে, আর রায়বার বন্ধু তাকে এক গ্লাস ড্রিঙ্ক দেওয়ার সাথে সাথে সে পুরোটা একেবারে খেয়ে ফেলে। তখন তার বন্ধু বলতে থাকে, আঙ্কেল ধীরে ধীরে খান, নাহলে আপনার ছেলের অ্যানিভার্সারি আর আপনার মৃত্যুর দিন তো একই হয়ে যাবে। তখন রায়বার বাবা বলে, আরে এসবে কিছু হবে না, তুমি দাও তো। তো যাই হোক, এই সময় দেখা যায় শিবানীর বাড়ি থেকে শিবানীর কোনো এক কাজিন রায়বাকে ভিডিও কল দেয়, আর রায়বা সেটা রিসিভ করার সাথে সাথেই তাকে নিয়ে হাসাহাসি করতে থাকে শিবানীর বোন। তখন শিবানী বলে, ফোনটা দে তো আমার কাছে। এরপর সে আর রায়বা একে অপরকে দেখতে থাকে। দুজনেই একটু লজ্জা পাচ্ছিল। সেই সময় রায়বার মা চলে আসে ভিডিও কলের মাঝখানে আর বলতে থাকে, কই কই আমিও একটু দেখি আমার হবু বৌমাকে কেমন লাগছে দেখতে। তো তখন সে শিবানীকে দেখে বলে, বাহ, আমার বৌমাকে তো বেশ সুন্দর দেখাচ্ছে, কারণ নজর না লাগুক। ওই সময়ই শিবানীর মাও চলে আসে আর রায়বাকে দেখে বলতে থাকে, বাহ রায়বা, তোমাকে তো দেখতে বেশ হ্যান্ডসাম দেখাচ্ছে, একদম দেবানন্দের মতো। দেবানন্দকে তো আমার খুব পছন্দ ছিল। তো এই কথা শুনে রায়বার মা বলতে থাকে, তোমার তো এখন কবরে যাওয়ার চিন্তা করা উচিত, এই দেবানন্দের কথা চিন্তা কেন করছো? কি আশ্চর্য কথা। তো রায়বা দেখে এখানে তো পরিবেশ খারাপের দিকে যাচ্ছে, তাই সে কোনো মতে শিবানীর সাথে কথা শেষ করে আর কল কেটে দিয়ে তার মাকে বলতে থাকে, মা এগুলো কেমন কথা বলছিলে তুমি, তারা কি মনে করতো? তখন তার মা বলে, তুই আমাকে কেন বলছিস, তোর শাশুড়িকে বল গিয়ে, তার কথা বলার কোনো ঢংই নেই, কোন বয়সে কেমন ব্যবহার করতে হয় তাই জানে না। তখন রায়বা বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আবারও হলুদের আয়োজন শুরু করো। তো রায়বা তার গায়ে হলুদ শেষ করে উপরে আসছিল, তখনই তাকে তার মা ডাকে, তাকে একটা লোহার কাটার দেয়, যা তাকে সব সময় সাথে রাখতে বলে, যাতে করে ভূত প্রেত থেকে বেঁচে থাকা যায়। আসলে এইরকম বিশ্বাস অনেকেই করে থাকে যে গায়ে হলুদের পর বাইরে বের হতে নেই।
আর যদি বাইরে বের হতেই হয় তাহলে সাথে কোনো লোহার জিনিস রাখতে, যেমন ছুরি, কাটার, এই ধরনের জিনিস। এগুলো নাকি ভূতপ্রেত বা খারাপ নজর থেকে রক্ষা করে। রায়বার মাও ঠিক একই কাজ করে, কিন্তু রায়বা প্রথমে তার মায়ের কথা নিয়ে অনেক হাসাহাসি করে, কিন্তু পরে তার মায়ের কথা ফেলতে না পেরে সেটা সে সাথে নিয়ে উপরে উঠে যায়। আর উঠেই দেখতে পায় তার বাবাও তার বন্ধুদের সাথে বসে ড্রিঙ্ক করছে। তখন রায়বা তার বাবাকে বলতে থাকে, কি ব্যাপার বাবা, এই বয়সে তোমার এইসব মানায় নাকি? এত ড্রিঙ্ক করেছো, শরীর খারাপ করবে তো। তখন রায়বার বাবা বলতে থাকে, আরে এই কয়টা দিনই একটু খাচ্ছি, একবার আমার বৌমাকে বাড়িতে আসতে দে, তারপর দেখবি সব বাদ দিয়ে দিব। সে এতটাই মাতাল হয়েছিল যে ঠিকমতো কথাও বলতে পারছিল না। তখন রায়বা বলে, আচ্ছা আচ্ছা বাবা, ঠিক আছে, এখন আপাতত এখান থেকে যাও আর একটু রেস্ট নাও। তো এরপর সে তার বাবাকে ধরে ধরে সিঁড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসে। তখন সে খেয়াল করে তার কিছু বন্ধু এতটাই ড্রিঙ্ক করেছিল যে তারা মাতাল হয়ে সেই ছাদেই ঘুমিয়ে পড়ে, আর আরেকটা বন্ধু মাতাল অবস্থায় বসে বসে প্রলাপ বকছিল। তো তাদের এই অবস্থা দেখে রায়বা বলতে থাকে, আরে ফ্রিতে ড্রিঙ্ক করতে পারছিস দেখে এমন মাতলামি করবি নাকি? তোরা পারিসও। যাই হোক, তো এরপর সে রাহুলের সাথে আড্ডা দিতে বসে। তখন রায়বাকে তার বন্ধু বলে, আমি ভাবছি তুই শিবানীর মতো এত সুন্দর মেয়ে কি করে পেলি? আর মেয়েটা যেমন সুন্দর তেমনি ভালো, তোর কপালে এত ভালো মেয়ে জুটলো কিভাবে? রায়বা তখন বলে, হতে পারে সেও আর কাউকে পায়নি, এজন্যই আমরা একে অপরকে পেয়েছি। তার বন্ধু বলে, না ভাই, বল না তুই আমাকে একটু, যে কি করে তুই শিবানীর মতো এত সুন্দর মেয়েকে পেয়ে গেলি, সবকিছু বল। তখন রায়বা বলে, আসলে কাহিনী ছিল এই রকম। তারপর রায়বা এখানে তার আর শিবানীর প্রথম দেখা নিয়ে বলে, আর আমরা দেখতে পাই রায়বা কলে কথা বলতে বলতে দোকানে আসছিল, আর তখনই তার সাথে ধাক্কা লেগে যায় শিবানীর। তাই রায়বা বলে, আরে সরি, আমার জন্য আপনার জিনিসগুলো নষ্ট হয়ে গেল, আমি আপনার হয়ে পার্লারের মালিকের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, না হলে আপনাকে তো বকবে, তাই না? শিবানী বলে, না না, ঠিক আছে, কোনো ব্যাপার না, আপনি তো আর ইচ্ছা করে করেননি। তখন আরেকজন মহিলা বলে, আসলে উনি নিজেই এখানের মালিক। তো রায়বা তারপর বলে, ওহ, আমি সত্যিই দুঃখিত এইভাবে ধাক্কা লেগে যাওয়ার জন্য, কিছু মনে করবেন না প্লিজ। আর আপনি এই বিউটি শপের মালিক? শিবানী বলে, হ্যাঁ আমি। রায়বা বলে, আসলে এত বড় বিউটি শপের মালিক আপনি, কিন্তু তাও কতটা নর্মাল ভাবে থাকেন আপনি, এটা কিন্তু খুবই ভালো, সবাই এমনটা পারে না কিন্তু। তো শিবানী বলে, হ্যাঁ আমার বিউটি পার্লার আছে, কিন্তু তাও আমি এটা মনে করি যে সরলতার মাঝেই আসল সৌন্দর্য বিদ্যমান, আর সেজন্যই আমি সবসময় সাধারণভাবে থাকারই চেষ্টা করি। তো শিবানীর এই সব কথা শুনে রায়বা তো মুগ্ধ হয়ে যাচ্ছিল, সে সবকিছু অবাক হয়ে শুনছিল। তো পরে শিবানী বলে, আচ্ছা আপনার কি কিছু চাই? রায়বা বলে, না আসলে এইসব প্রোডাক্টস আমার বিউটি প্রোডাক্টসের বিজনেস আছে। এরপর রায়বা শিবানীকে তার বিজনেস কার্ড দেয়, আর শিবানী বলে, ও তাহলে আপনিই সে, আমি আপনার প্রোডাক্টস সম্পর্কে অনেক ভালো ভালো কথা শুনেছি, তো আমি আসলে প্রোডাক্টসের জন্যই বাইরে যাচ্ছিলাম, এখন আমি কি আপনার থেকে প্রোডাক্টগুলো নিতে পারি? তো তারপর রায়বা বলে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আপনি চলুন আমার সাথে, আমি দিচ্ছি। তারপর এইরকম করেই একদিন দুই দিন দেখা করতে করতে তাদের মধ্যে ধীরে ধীরে প্রেম হয়ে যায়। তারা দুজনে অনেক ভালো ভালো সময় কাটাতে থাকে, আর তাদের প্রেম এতটাই দৃঢ় ছিল যে সেখান থেকেই আজ তা বিয়ে পর্যন্ত এসেছে। তো এরপরে দৃশ্য আসে বর্তমানে, আর রায়বার বন্ধু রাহুল এই গল্প শুনে তো তাকে খুব বাহবা দেয়। তারপর রাহুল দেখে তার মদের বোতল খালি হয়ে গিয়েছে, তাই সে আরো মদ খেতে চায়। তখন রায়বা বলে, থাক আর খেতে হবে না, তুই কিন্তু অনেক খেয়েছিস, এখন একটু বাদ দে। রাহুল বলে, না না আমার লাগবে রাতে, প্লিজ আমার সাথে আয়, চল আমরা এক কাজ করি, আমরা দুইজন ধাবাতে গিয়ে একটু খেয়ে আসি, কি বলিস? রায়বা বলে, কি বাইরে যাবি এখন? না না ভাই, আমি বাইরে যেতে পারবো না, মা বলেছেন হলুদ দেওয়ার পর রাতের বেলা বাইরে না যেতে, অনেক সমস্যা হয় বলে তাতে, তাই আমি যাব না ভাই। রাহুল বলে, আরে ভাই তুই কি সব কথা বলছিস, এই সব কিছুই হয় না, এই সবই হচ্ছে কুসংস্কার, তাই চল তো আমার সাথে, আমাকে একটু তো খেতে হবেই, আর আসলে তুই অনেক ভীতু তাই যেতে চাইছিস না, আমি বুঝতে পেরেছি। তো রায়বাকে ভীতু বলাতে রায়বার ইগোতে লাগে, তাই এবার সে তার ইচ্ছে না থাকা সত্ত্বেও রাহুলকে নিয়ে বেরিয়ে পড়ে স্কুটিতে করে সেই ধাবায় গিয়ে মদ খাওয়ার জন্য। আর যাওয়ার আগে
রায়বা তার মায়ের দেওয়া সেই কাটারটা নিতেই ভুলে যায়। তো তারা সেখানে মদ খাওয়ার পর যখন মাঝ রাস্তায় আসে তখন রাহুল স্কুটি থেকে নামে তার জরুরি কাজ সম্পন্ন করতে। আর ঠিক এই দৃশ্যটাই আমরা গল্পের শুরুতে দেখেছি। তো দেখা যায় তখন হঠাৎ করেই রায়বার ঘাড়ে একটা মেয়ের হাত, আর রায়বা তো সেটা দেখে ভয়ে কাঁপতে কাঁপতে শেষ। তাই সে কোনো মতে বাড়ি চলে আসে, কিন্তু সে আর রাহুল এতটাই মাতাল ছিল যে তারা ঠিক মতো হাঁটতেও পারছিল না। তার উপর রায়বা তো প্রচণ্ড ভয় পেয়েছিল। তো রাহুল হেঁটে চলে যেতে থাকলেও রায়বা সেখানে তাদের বাড়ির দরজা আটকাতে থাকে, কিন্তু কোনোভাবেই সে ঠিক মতো দরজা আটকাতে পারছিল না। একে তো ভয়, তার উপর সে মাতাল। তখনই সে দরজা দিয়ে উকি দিয়ে বাইরে দেখে নেয় যে তার সাথে আদৌ কেউ এসেছে কিনা। তো এরপর কোনো মতে দরজাটা লাগায় আর ঢুলতে ঢুলতে বাড়ির কাছে গিয়ে পৌঁছায়, কিন্তু সে দরজার সামনে না দাঁড়িয়ে জানালা খুলে সেখান থেকেই ভেতরে ঢোকার চেষ্টা করে। মদ খেয়ে এতটাই মাতাল হয়ে গিয়েছিল সে। তো কিছুক্ষণ চেষ্টার পর যখন সে জানালা দিয়ে ঢুকতে পারছিল না তখন সে দরজা দিয়ে ঘরের ভেতরে প্রবেশ করে আর তার বন্ধুদের সাথে ছাদে ঘুমাতে যায়। তখন সে সেখানে একটা মেয়েকে দেখে যে তার দিকে তাকিয়ে খিলখিল করে হাসছিল, আর এই মেয়ে ভূতের নাম হচ্ছে সুধা। তো সুধাকে দেখে রায়বা অনেক ভয় পায়। তখনই সে লাফ দিয়ে উঠে দেখে সকাল হয়ে গিয়েছে। সকাল হতেই রায়বা তার বন্ধুদেরকে ডেকে তোলে আর রাহুলকে বলে, কাল যে আমরা বাইরে গিয়েছিলাম না, তখন আমাকে একটা মেয়ে পিছু করছিল, তুই কি তাকে দেখেছিস? রাহুল বলে, আরে কি বলছিস এসব আজগুবি কথাবার্তা, আমি আবার কবে বাইরে গেলাম? রায়বা তখন রেগে বলে, আরে বোকা, কাল এত খেয়েছিস যে মনেই করতে পারছিস না এখন কিছু? আমরা তো কাল ধাবাতে গিয়েছিলাম বাইকে করে, তুই তো আমাকে বললি ধাবাতে গিয়ে একটু ড্রিঙ্ক করে আসবি, তাই তো তোকে নিয়ে গেলাম। আর মাঝ রাস্তায় হঠাৎ করেই তুই নামলি, আর তখনই একটা মেয়ে আমার কাঁধে হাত রাখলো আর আবারও হুট করে উধাও হয়ে গেল। আর কাল রাতের পর থেকেই আমি এখানে ওখানে তাকে দেখতে পাচ্ছি, আর তুই দেখতে পাচ্ছিস না। তো রাহুল তার এইসব কথা শুনে অনেক হাসতে থাকে। সে ভাবতে থাকে রায়বার বোধহয় মাথাটাই নষ্ট হয়ে গেছে। তখন রায়বা বলে, আরে ভাই হাসিস না, আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আর তুই আমাকে নিয়ে হাসাহাসি করছিস। তো তারপরই দেখা যায় সেখানে রায়বার মা আসে আর বলে, এই তোকে না বলেছিলাম এই কাটারিটা তোর সাথে রাখবি, এটা তুই খুলে কেন রাখলি? আমি তো বলেছিলাম এটা সাথে না রাখলে অমঙ্গল হতে পারে। এখন যদি এইসব শিবানীরা জানতে পারে তাহলে তো তোর বিয়েটাই ভেঙে দিবে, তাই আমি বলছি তুই শিবানীর কাছে কিচ্ছু বলবি না। রায়বার বাবাও তখন বলে, হ্যাঁ দেখ, এত ভালো মেয়ে পেয়েছিস, যদি সে চলে যায় তাহলে পরে যা মিলবে তার সাথেই কিন্তু থাকতে হবে আমার মতো। তো এই কথা শুনেই রায়বার মা বলে, এই কি বলতে চাইছো তুমি? তোমার সাথে কি খারাপ হয়েছে? আমি আছি বলেই তোমার এই সংসার চলছে, বুঝতে পেরেছো? অন্য কেউ হলে কবে ছেড়ে চলে যেত। রায়বার বাবা তখন বলে, হ্যাঁ হ্যাঁ তাই তো, তোমার বাবা আমার কাছে এসেছিল কান্না করতে করতে আর বলেছিল আমার মেয়ের কোথাও বিয়ে হচ্ছে না, তাই তুমি দয়া করে তাকে বিয়ে করে নাও। এজন্যই তো তোমার উপর দয়া দেখিয়ে বিয়ে করেছিলাম, আর এখন আমি ভুগছি। তখন রায়বার মা বলে, আচ্ছা আচ্ছা কম কথা বলো, আর শিবানী এসেছে, চলো নিচে চলো। তো এরপর ছাদ থেকে শিবানীকে দেখে রায়বা, আর রায়বার বন্ধুরাও তখন ফাজলামি করতে থাকে। সাধারণত বিয়ে বাড়িতে যা হয় ঠিক তাই ঘটতে থাকে এখানে। রায়বার বন্ধুরা শিবানীর সাথে আসা মেয়েদের সাথে ফ্লার্ট করার চিন্তা করে। তারা বলতে থাকে একজন না একজনকে তো পটিয়েই ছাড়বো। তো একজন বলে, ওই কোনার মেয়েটাকে আমার পছন্দ হয়েছে। তো তখনই আরেক বন্ধু বলে, এই ওইটা আমার, ওদিকে নজর দিবি না। এই নিয়েই তাদের মধ্যে তর্কাতর্কি চলতে থাকে, কিন্তু রায়বার তো এদিকে খেয়ালই নেই। সে তো এক দৃষ্টিতে শিবানীকেই দেখতে থাকে, আর শিবানীও রায়বাকে দেখে বেশ লজ্জা পেতে থাকে। তো এইদিকে রায়বার মা নিচে এসে শিবানীকে বলে, আরে ওখানেই দাঁড়িয়ে থাকো, সামনে এসো না আর। শিবানী বলে, কেন মা, কি হয়েছে? রায়বার মা বলে, কিছু না, আমি তোমাকে একটু বরণ করে নিতে চাইছি, যেন খারাপ নজর না পড়ে তোমার উপর। তখনই শিবানীর মার
হঠাৎ করে ভীষণ লাগে। তো রায়বার মা জিজ্ঞেস করে, কি ব্যাপার, আপনার আবার কি হলো? তখন শিবানীর মা বলতে থাকে, আমারই মনে হচ্ছে নজর লেগে গেছে। আসলে শিবানীর মা নিজের সৌন্দর্যে নিজেই মুগ্ধ ছিল, তাই এই বয়সে এসেও তার এসব আদিক্ষেতা যায় না, যেটা আবার রায়বার মার একেবারেই পছন্দ হয় না। তাই সে বলতে থাকে, এই বয়সে আর নজর লাগার মতো কিছু নেই। যাই হোক, শিবানীর মা তার কথা পুরোপুরি ইগনোর করে। তো তারপর এখানে শিবানীর মা শিবানীর মামার সাথে খুব বড় বড় কথা বলে, মানে তাকে বোঝায় তার ভাই কত বড় মাপের মানুষ। তো এখানে কথাবার্তা বলার পর তারা ভেতরে চলে আসে, আর ছাদে হঠাৎ করে রায়বা দেখে সুধার মাথার ফুল দরজায় ঝুলে আছে। এটা দেখে ভয়ত রায়বা জাপটে ধরে কাটারি, যেন তাকে কোনো ভূত ধরতে না পারে। অন্যদিকে আমরা ওই মামাকে দেখি, সে এখানে এসেই যারা নাচের প্র্যাকটিস করাচ্ছিল বিয়ের জন্য তাদেরকে দেখে যায় যে তারা ঠিক মতো সবকিছু করছে কিনা। তখন একজন ডান্সার রাহুলদের সম্পর্কে বিচার দেয় যে এরা আমাদেরকে খুব বিরক্ত করছে। তো মামা এই সব শোনার পর রাহুলদের কাছে আসে তাদেরকে শাসন করতে, আর এখান থেকে বের হয়ে মাঠে ঘাস কাটার কথা বলে। এইদিকে আমরা রায়বাকে তার রুমে দেখি, সে আলমারি থেকে তার কাপড় বের করছিল। তো কাপড় বের করে সে তার আলমারির দরজাটা লাগিয়ে রাখে, কিন্তু বারবারই এটা নিজে থেকেই খুলে যাচ্ছিল। তো বারবার এরকম হওয়াতে রায়বা এবার বেশ ভয় পেয়ে যায় ওই সুধা ভূতের কথা ভেবে। তার ভাবতে দেরি হয়, তবে সুধার আসতে দেরি হয় না। রায়বা তখন তার আয়নাতে সুধাকে দেখে যে সেই একইভাবে খিলখিল করে হাসছিল। রায়বা তো এটা দেখে বেশ ভয় পেয়ে যায়, আর তার পায়জামা না পরে সেটা হাতে করে রুম থেকে বেরিয়ে পড়ে আর সোজা চলে আসে ওই ডান্স প্র্যাকটিসের রুমে। এখন তাকে এই অবস্থায় দেখে তো সবাই অবাক হয়, আর সাথে অনেক হাসাহাসিও করে। তখনই শিবানী দৌড়ে আসে আর বলে, রায়বা কি হয়েছে? তখন রায়বা বলে, আরে আমি পায়জামা পরতে ভুলে গেছি, তাই এখানে পরে নিচ্ছি। শিবানী বলে, কি বলছো এসব? তুমি পায়জামা পরতে আবার ভুলো কি করে? এটা আবার কেউ ভোলে নাকি? রায়বা তখন কথা কাটানোর জন্য বলে, আসলে আমি ছোট থেকেই এরকম ভুলো মনের, তো তাই এরকম মাঝে মাঝেই আমি ভুল করে ফেলি, তবে এখন ভালোই আছি আগের থেকে, ধীরে ধীরে সম্পূর্ণ ঠিক হয়ে যাব, তুমি দেখে নিও। শিবানী তখন বলে, কি বলছো না বলছো কে জানে, আমার মাথায় তো কিছুই যাচ্ছে না। যাই হোক শোনো, তোমার এইসব হয়ে গেলে চলো আমরা আমাদের ডান্সটা প্র্যাকটিস করে নেই। রায়বা বলে, কিসের ডান্স? শিবানী বলে, রায়বা, আমাদের আজ সন্ধ্যায় সঙ্গীতের অনুষ্ঠান আছে, তুমি জানো না? আর সেখানেই তো আমাদের দুজনের নাচ করতে হবে, তাই এখন প্র্যাকটিস করাটা জরুরি। রায়বা বলে, কি নাচ করব আমি? না না, আমার দ্বারা এসব সম্ভবই না, তাই আমাকে প্লিজ ছেড়ে দাও, আমি কোনো নাচ করতে পারবো না। শিবানী এরপর অনেক রিকোয়েস্ট করে আর বলে, প্লিজ রায়বা, করে নাও না, এরকম দিন আমাদের জীবনে আর আসবে না। তো শিবানীর এত জোরাজোরিতে রায়বা চেষ্টা করে নাচ শিখতে, কিন্তু তার দ্বারা তো হচ্ছিলই না, কারণ সে তো আগে কখনো এসব করেনি, তাই সব উল্টোপাল্টা স্টেপ করে যাচ্ছিল সে। দেখে দেখেও সে কিছুই করতে পারছিল না। আর তখন আবারও সে দেখে তার পেছনেই সুধা দাঁড়িয়ে আছে, আর সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই সেই একইভাবে হাসছে। আর বরাবরের মতোই রায়বা তার হাসি দেখে সেখান থেকে দৌড়ে পালিয়ে আসে বাইরে, আর বাইরে এসেই রাহুলকে ডাকে। আর রাহুল তাকে দেখে বলে, আরে কি হয়েছে তোর রায়বা, এইভাবে ঘেমে আছিস কেন, সমস্যাটা কি? রায়বা তো তখন ভয়ে কথাই বলতে পারছিল না ঠিক মতো। তো তারপর রাহুল বারবার তাকে জিজ্ঞেস করে যে কি হয়েছে সেটা বলবি তো, না হলে বুঝবো কি করে। তো এরপর রায়বা একটু শান্ত হয়ে বলে, আরে ভাই তুই দেখ, আমার কপাল দিয়ে ঘাম পড়ছে, বুঝতে পারছিস আমি অনেক ভয়ে আছি। আমি যেখানেই তাকাই না কেন, যেদিকেই যাই না কেন, আমার সব সময় মনে হতে থাকে ওই মেয়ে আমাকেই ফলো করছে। তো তারা যখন কথা বলছিল তাদের এই সব কথা দূর থেকে আবার শিবানীর মামা শুনে ফেলে। এদিকে রাহুল বলে, হয় এরকম মাঝে মাঝে হয়, যখন বডিতে বেশি অ্যালকোহল চলে যায় তখন মানুষ উল্টোপাল্টা জিনিসপত্র দেখতেই থাকে, এটা একদমই স্বাভাবিক একটা ব্যাপার। তখন রায়বা বলে, কি রে, তোর মাথায় কি এইসব মদের কাহিনী ছাড়া আর কিছুই থাকে না? খুবই অদ্ভুত মানুষ তো তুই ভাই। আমি এখানে একটা সিরিয়াস সমস্যা নিয়ে কথা বলতে এসেছি, আর তুই এটা নিয়ে কি সব বকে যাচ্ছিস? তুই দয়া করে আমার কথাটাকে আগে সিরিয়াসলি নে। তুই কি বুঝতে পারছিস না আমার সাথে কি ঘটে যাচ্ছে?
আমার সমস্যাটা একটু বোঝার চেষ্টা কর ভাই। রাহুল বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এবার সিরিয়াসলি নিচ্ছি। তো তুই একটা মেয়েকে দেখেছিস যে হঠাৎ করেই উধাও হয়ে যায়, তাই তো? আর সে বারবার একই কাজ করছে তোর সাথে, এটাই তো বলতে চাচ্ছিস? রায়বা বলে, হ্যাঁ, এটাই তো আমি এতক্ষণ ধরে বলছি। রাহুল বলে, তো তোর কি মনে হচ্ছে আমি তোর এই ফালতু কথায় বিশ্বাস করব? এসব কি বিশ্বাস করার মতো কোনো জিনিস? তুই নিজেই বল। এখন এইখানে রাহুল বিশ্বাস করুক বা না করুক, মামা বাবু তো সব শুনেই নিয়েছে। তো কথার খিচুড়ি বানানোর জন্য এই কথাগুলোই এখন যথেষ্ট। এদিকে রায়বা বলে, ভাই তুই কি আমার মাথার ঘাম দেখতে পাচ্ছিস না? দেখ ভাই, আমি ঘামতে ঘামতে শেষ, তাও বলছিস আমি বেকার কথা বলছি? আমি কতটা ভয় পেয়েছি তুই বুঝতে পারছিস? রাহুল বলে, তাও আমার একটুও বিশ্বাস হচ্ছে না, তাই আমি আসছি, তুই তোর এইসব ভয় নিয়েই পড়ে থাক। তো এরপর রায়বা যখন উপরে তাকায় তখন দেখে সেই সুধা উপরেই বসে আছে আর তার দিকে ইশারা করছে। রায়বার তো চোখ দুটো একদম বড় বড় হয়ে যায় আতঙ্কে। তো যখনই সে ওই কাটারিটাকে টাচ করে ভয়ে ভয়ে, তখনই দেখে উপরে আর সুধা নেই। আর চারিদিকে তাকিয়ে দেখে কিন্তু কোথাও সুধাকে দেখা যাচ্ছে না। তাই এখন সে একটু স্বস্তি পায়, কিন্তু তার মনে তো শান্তি নেই ভয়ের কারণে। কখন না জানি আবারও সেই সুধা চলে আসে, তাই এখন তার ভয় আরও বেড়ে যায়, কারণ এখন প্রায় সব জায়গাতেই সে সুধাকে দেখতে পাচ্ছে। তাই হতে পারে তার পেছনে সুধা একেবারে আদা জল খেয়ে নেমে পড়েছে। তো এইদিকে রায়বার মা বাবা আর শিবানীর মা আর মামা এরা বসে গল্প করছিল। তবে এদের গল্প তো গল্প নয়, এরা একে অপরের দিকে কে বড় আর কে ছোট এইসব কথাবার্তায় ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছিল। তো তারপর আমরা রায়বাকে দেখি তার রুমে সে তৈরি হচ্ছিল, আর তখনই দেখা যায় সেখানে পেছন থেকে সুধা তাকে বলছিল, বাহ খুব সুন্দর লাগছে তো তোমাকে। তো রায়বা তখন বলে, ধন্যবাদ। কিন্তু যখনই সে দেখে এখানে সুধা হাসছে, তখনই রায়বা একদম চুপচাপ ঘর থেকে বেরিয়ে আসে। আর বাইরে এসেই সে মামা আর রাহুলকে পায়। কোনো মতে সে রাহুলকে বলে, ভাই আমাকে বাঁচা ওই মেয়ের হাত থেকে, আমি তো আর পারছি না, সে সব জায়গায় চলে আসছে। মামা বলে, এসব কি বলছে সে? হ্যাঁ? রাহুল বলে, কোন মেয়ে? রায়বা বলে, আরে আমার ঘরে একটা মেয়ে আছে, সে হাসছে। রাহুল বলে, আরে এরকম কত মেয়েই তো আমাকে দেখেও হাসে, তাতে কি এমন বড় ব্যাপার আছে? হ্যাঁ, তার ইচ্ছা সে হাসছে, হাসতে থাকুক, তোর কি? রায়বা বলে, আরে এই হাসি ওই হাসি না, এটা কোনো সাধারণ মেয়েই না ভাই। রাহুল ভাই দেখ, আমাকে এই মেয়ের হাত থেকে বাঁচিয়ে নে, না হলে কিন্তু আমি সত্যি সত্যি টেনশনেই মারা যাব। মামা তখন বলে, আজব তো, কি সব বলে যাচ্ছে এই ছেলে, এইসব কি আসলেই সত্যি নাকি? রাহুল তখন বলে, আচ্ছা ঠিক আছে, চল আমরা সবাই ওই ঘরে যাই, আর আজ তো সত্যিটা বের করেই ছাড়বো যে কি সমস্যা আছে সেখানে। মামাও বলে, হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছ, চলো আমরা ভেতরে যাই। তবে রায়বা তো ভয়ের চোটে ভেতরেই যেতে চায় না, কিন্তু মামা তাকে এক প্রকার টেনে টুনেই ভেতরে নিয়ে আসে। কিন্তু এসেই দেখা যায় সেখানে তো কিছুই নেই, কিন্তু রায়বা তাদেরকে সুধার চুলের খোপার ফুল দেখায়। তখন মামা বলে, আমি এইসব নিয়ে একটু খোঁজ করেছি, তারপর জানতে পারলাম যে কিছু বছর আগে ফার্ম হাউসে একটা সাউথ ইন্ডিয়ান ফ্যামিলি থাকতো, আর সেখানে সুধা নামের একটা মেয়ে থাকতো। তার বিয়েও ঠিক হয় একটা ছেলের সাথে, কিন্তু সুধা জানতে পারে তার হবু বরের অন্য সব মেয়েদের সাথেও সম্পর্ক ছিল। তখন সে রাগে কষ্টে অভিমানে আত্মহনন করে নেয়। তারপর থেকেই সে কোনো ছেলেকে বিয়ের আগে পেলেই তার পিছু আর ছাড়ে না। এখন এই সব কথায় তো বেশ ভয় পেয়ে যায় রায়বা, যে সে এখন কি করবে। আর সে এতটাই ভয় পায় যে কান্নাই করতে শুরু করে দেয় ভয়ে। রায়বা বলে, আমি যেই মেয়েকে দেখি সেও সাউথ ইন্ডিয়ান কাপড়ই পরে থাকে, আর এই ফুল, তার মানে এটা সুধাই। মামা বলে, হ্যাঁ, তার মানে এটাই সেই মেয়ে যে নিজেই নিজেকে শেষ করে দিয়েছিল আর আতা হয়ে এখনো ঘুরে বেড়াচ্ছে। যাই হোক, তো এরপর দেখা যায় রায়বা আর শিবানীর সঙ্গীত শুরু হয়, যেখানে খুব সুন্দর করেই একে একে সবাই তাদের ডান্স পারফরমেন্স করে। তারপর রায়বা আর শিবানীও আসে, আর তারাও এখানে খুব সুন্দর করেই নাচ করে। কিন্তু যখনই রায়বা সুধাকে দেখে তখনই সে ভয়ে শিবানীকে নিচে ফেলে দেয়। তো এতে তো শিবানী স্বাভাবিকভাবেই রেগে যায় আর ঘরে এসে বসে থাকে, আর সবাইকে বলে দেয় সে একটু একা থাকবে। রায়বা তখন বলে, না না, একা থেকো না, একা থাকলেই সে চলে আসবে,
শিবানী বলে, কে চলে আসবে রায়বা? আমাদের সঙ্গীতটা নষ্ট করে দিলে তুমি একদম। আর এখন তুমি কি সব বলে যাচ্ছ সেটা তুমি নিজেই ভালো জানো। আমি কত স্বপ্ন দেখেছিলাম এই সঙ্গীতের সন্ধ্যা নিয়ে, কত সুন্দর সুন্দর স্মৃতি বানানোর কথা ছিল আমাদের, কিন্তু কিচ্ছু হলো না শুধুমাত্র তোমার জন্য। রায়বা বলে, দেখো আমি কোনো কিছুই জেনে শুনে করিনি শিবানী। শিবানী তখন তার মাথার ফুলটা খুলে রায়বাকে ছুঁড়ে দেয় আর বলে, আমি কিচ্ছু শুনতে চাই না রায়বা, যাও এখান থেকে। তো রায়বা তো তখন এই ফুল দেখে আবারও ভয় পেয়ে যায়, কারণ তার বারবার সুধার কথাই মাথায় ঘুরছিল। দৃশ্য পরিবর্তন হয় আর আমরা দেখতে পাই রায়বার বাবা, বন্ধু সবাই মিলে ছাদে ড্রিঙ্ক করছিল। তখন সেখানে রায়বা যায় আর বলে, কি হয়েছে বাবা, তোমার মাথায় যায় না? তোমাকে সবসময় মানা করা হয় এসব খাবে না, মাকে আমি ডেকে আনবো? রায়বার বাবা বলে, থাক, আর কিছুই করতে হবে না, এই মা ছেলের জন্য আমি শান্তিতে একটু খেতেও পারি না। তারপর তার বাবা নিচে চলে যায়। রাহুল বলে, কি রে রায়বা, এত রাগ কেন? তার আর এক বন্ধু বলে, বাবার সাথে কেউ এইভাবে আচরণ করে নাকি? রায়বা বলে, আরে ভাই, ওই মেয়ে আমার পিছুই ছাড়ছে না, যেখানে খুশি সেখানে চলে আসছে, আমার মাথাই খারাপ করে দিচ্ছে। রায়বার বন্ধু তো আরো অ্যাডভান্স, সে বলে, কে ভাই, বল আমাকে, আমি এখনই ধরে বিয়ে করে নিচ্ছি। রায়বা বলে, আরে সে হচ্ছে একটা আত্মা, পাগল নাকি তুই যে তাকে বিয়ে করবি? তারপর রাহুল বলে, এই এক কাজ কর, ওঠ, উঠে গিয়ে তাকে খোঁজ। তারপর তারা সবাই চলে যায়। এরপর রাহুল রায়বাকে বলে, আর তুই এক কাজ কর, এক গ্লাস খেয়ে নে, তাহলে তোর ভয় সব চলে যাবে। আমিও এক গ্লাস খেয়ে নিচ্ছি। তারপর রাহুলও চলে যায় সুধাকে খুঁজতে, আর রায়বাকে বলে, তুই বসে বসে ড্রিঙ্ক কর, দেখবি সব ভয় চলে যাবে। তো রায়বা কিছুক্ষণ খাওয়ার পর একটু যখন উঠে ছাদের সাইডে আসে, তখন দেখে সেখানে সুধা বসে হাসছে। আর ব্যাস, রায়বাও ভয়ের চোটে সেখানে পড়েই বেহুশ হয়ে যায়। দৃশ্য আসে পরের দিন, যেখানে রাহুল আর তার বাকি বন্ধুরা বসে গল্প করছিল। আর তখনই সেখানে রায়বা আর শিবানীর পরিবার এসে তাদেরকে জিজ্ঞেস করে যে, আরে রায়বা কোথায়? তারা বলে, কেন, ছাদে না হলে তার রুমে আছে। শিবানী বলে, সম্পূর্ণ বাংলো খোঁজা শেষ, সে কোথাও নেই। এখন সবাই বেশ ভালো করেই রায়বাকে নিয়ে চিন্তায় পড়ে যায়। হঠাৎ করে এইভাবে কেউ গায়েব কি করে হতে পারে, এটা ভেবে তো রাহুলও শকড। তো এরপর তারা সবাই খুঁজতে বের হয়। তারা খুঁজতে খুঁজতে রায়বাকে ছাদের এক কিনারায় বেহুশ অবস্থায় পায়। পরে মামা সবাইকে ডেকে সেখানে আনে। আর রায়বা একটু হুঁশে এসে তখন তাকিয়ে দেখে শিবানীর পেছনে দাঁড়িয়ে আছে সুধা। রায়বা বলে, ওই যে একটা ভূত। আর তখন আবারও সে বেহুশ হয়ে যায়। এরপর রায়বাকে নিয়ে ঘরে আসা হয়। আর শিবানী বলে, কি ব্যাপার রায়বা, কি হচ্ছে এইসব? তোমার এই বিয়ে করারই কোনো ইচ্ছা নেই তাই না? তুমি কি এইসব নিজের ইচ্ছায় করছো? রায়বা তো ভয়ে কিছু বলতেই পারছিল না ঠিক মতো। তো পরে মামাকে বুঝিয়ে বলে যে সে ঘুমাতে চায়, তার মাথা ঘুরছে। এরপর মামা তাদের সবাইকে বলে, রায়বার মাথা ঘুরছে, সে ঘুমাতে চায়, তাই তোমরা এখন বাইরে যাও, তাকে একটু একা থাকতে দাও কিছু সময়। এরপর সবাই বাইরে চলে যায় রায়বাকে ঘরে রেখে। রায়বার মা বলে, বিয়ের দিন চলে এসেছে, আর রায়বার এসব কি হচ্ছে এখন? শিবানী বলে, আমি তো তার এই অদ্ভুত আচরণের কারণই বুঝতে পারছি না মা। রায়বার বাবা বলে, তুমি টেনশন করো না, সবকিছু ঠিকই হবে, তোমরা গিয়ে রেস্ট করো। তারপর রায়বার মা বলে, আচ্ছা, আমার মনে হচ্ছে সে ওই রাতে কাটারি ছাড়া বাইরে যে গিয়েছে তার জন্যই হয়তো এইসব সমস্যা হচ্ছে। আমরা কি তাহলে ওই পীর বাবাকে ডেকে আনবো? মানে যদি ভূতের কোনো ব্যাপার হয়ে থাকে তাহলে চলে যেত আর কি। রায়বার বাবা তখন বলে, না না, এইসবের কোনো দরকার নেই, যার কাছে তোমার মতো মা আছে তার আবার ভূত প্রেতের কি দরকার? রায়বার মা তখন বলে, কি বললে তুমি? তখনই সেখান থেকে রায়বার বাবা ভাগে। অন্যদিকে মামা এসে রায়বাকে জিজ্ঞেস করে, রায়বা, তোর ভেতরে কি চলছে? আমার তো কিছুই মাথায় আসছে না, আমি কিছুই এখন বুঝতে পারছি না। রায়বা তখন উঠে বলে, মামা, আমিও কিছুই বুঝতে পারছি না, আমার মাথায়ও কিচ্ছু আসছে না। তখনই সুধা এসে পড়ে। আর রায়বা বলে, সে এসে গিয়েছে মামা, সে এখানে এসে গিয়েছে। এরপর সে বলতে থাকে, কি চাই তোমার আমার থেকে? কেন আমার পেছনে পড়ে আছো? মামা বলে, আরে কোথায়, কে এসেছে? আমি তো কাউকেই দেখতে পাচ্ছি না। রায়বা বলে, আরে মামা, ও তো আমার সামনেই দাঁড়িয়ে আছে। মামা বলে, কি বলছিস? কোথায়, কে দাঁড়িয়ে আছে? তখন সুধা বলে, আপনি একমাত্র আমাকে দেখতে পারবেন,
একমাত্র আপনিই আমার আওয়াজ শুনতে পারবেন। রায়বা তখন বলে, আরে তোর সমস্যাটা কি? আমার থেকে কি চাস তুই? দেখ, তুই আমাকে দয়া করে ছেড়ে দে আর এখান থেকে চলে যা। তখন মামা রায়বাকে পাগল বলে রুম থেকে চলে যায়। আর রায়বাকে তখন সুধা বলে, রায়বা, আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। রায়বা বলে, এই দূর থেকে কথা বলছি, আমার কাছে আসবি না। সুধা বলে, আরে কি হয়েছে? আমি এতদিন ধরে তোর পিছু পিছু ঘুরছি, তোর কি একটু আমার প্রতি দয়া হয় না নাকি? রায়বা বলে, দেখো, আমি তোমাকে দয়া দেখাতে পারবো না, প্লিজ তুমি যাও এখান থেকে, প্লিজ চলে যাও। সুধা বলে, না, আমি কোথাও যাব না, আর তুই শিবানীকে ছেড়ে দে, এই বিয়ে ভেঙে দে। রায়বা বলে, কি বলছো তুমি? হ্যাঁ, তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে নাকি? পাগল হয়ে গিয়েছো? হ্যাঁ। সুধা বলে, হ্যাঁ, আমি তোর প্রেমে পাগল হয়ে গিয়েছি। রায়বা বলে, মানে এইসব কি করে সম্ভব? সুধা বলে, সব সম্ভব। তুই আমাকে নিজের মন থেকে আপন করে নে, তাহলে আমি একটা শরীরও পেয়ে যাব। রায়বা বলে, আরে আমাদের বিয়ে হলে আমাদের বাচ্চা কি করে হবে? আর আমার মা তার নাতি নাতনি কি করে দেখবে? তোকে তো আমি ছাড়া কেউ দেখতেই পায় না, আমার জীবন তো ধ্বংস হয়ে যাবে তোকে বিয়ে করলে। তাই প্লিজ তুই আমার জীবন থেকে চলে যা, তোকে রিকোয়েস্ট করছি আমি। সুধা বলে, আরে আমি একটা শরীর ঠিকই পেয়ে যাব, তুই চিন্তা করিস না। রায়বা বলে, না না, তুই এখনই এখান থেকে চলে যা, প্লিজ প্লিজ সুধা, চলে যা। সুধা বলে, আচ্ছা ঠিক আছে, আমি এখান থেকে মানে তোর রুম থেকে যাচ্ছি, কিন্তু তোর জীবন থেকে নয়। আমি তোর জীবনে সব সময় থাকবো, সেজন্যই তো আমি এসেছি। তো এর কিছুক্ষণ পর আসে শিবানী, আর রায়বা শিবানীকে বলে, আমি তোমাকে কিছু বলতে চাই শিবানী, আসলে কিছুদিন ধরে আমার পেছনে সুধা নামের একটা মেয়ে পড়েছে। তারপর শুরু থেকে এখন পর্যন্ত সব ঘটনা সে শিবানীকে বলে। তখন শিবানী বলে, আমি তো শিবানী না রায়বা। রায়বা বলে, কি বলছো এসব? শিবানী বলে, হ্যাঁ, আমি হচ্ছি সুধা। রায়বা বলে, কি? তুমি সুধা মানে কি বলছো? তখন সে বলে, হ্যাঁ, আমি শিবানীর বডির ভেতরে আছি, তবে কিছুদিন পর আমি তাকে শেষ করে দিব, কিন্তু তাও আমি তোকে চাই। রায়বা বলে, এই সুধা দেখ, আমার শিবানীকে তুই কিচ্ছু করবি না, আমি তাকে খুব বেশি ভালোবাসি, আমি তাকে ছাড়া বাঁচতেই পারবো না, তাই প্লিজ এরকম কিছু করার কথা ভাববেও না। সুধা বলে, না, তুই মরবি না, আমি আছি না, তোর সাথে সব সময় থাকবো। তুই যদি কখনো মরার চেষ্টাও করিস তাও পারবি না, আমি তোকে বাঁচিয়ে নিব, কিন্তু তুই শিবানীকে বাঁচাতে আসিস না, কারণ ওকে আর কেউ আমার হাত থেকে বাঁচাতে পারবে না, ওকে যে মরতেই হবে। তো এসব বলে চলে যায় শিবানীর রূপে থাকা সুধা। আর রায়বা বলে, আরে এইসব কি হচ্ছে আমার সাথে? কে শিবানী আর কে সুধা? এখন আমি কি করব? তারপর আমরা দেখি বিয়ের দিন চলে আসে, আর শিবানী খুব সুন্দর করে কোণে সাজছে। তখন মামা দেখে শিবানীর গলার আওয়াজ অন্যরকম, আর সে গান গাইছে আর এক ভাষায়। তারপর মামা এসে রায়বাকে বলে, রায়বা, শিবানী। রায়বা বলে, কি হয়েছে মামা শিবানীর? মামা বলে, আরে শিবানীর গলার আওয়াজ বদলে গিয়েছে। রায়বা বলে, আমি তো তোমাকে বলেছিলাম সে সুধা, শিবানীর শরীরে এখন সুধা আছে। মামা বলে, রায়বা, ওই যে সুধার আত্মা আছে না, সে এত সহজে শিবানীকে ছাড়বে না, তাই আমাদেরকেই কিছু একটা করতে হবে। রায়বা বলে, কিন্তু মামা, আমরা করবোটা কি? আমাদের হাতে কি আছে? মামা বলে, সাউথ ইন্ডিয়ান যেহেতু সে, তাহলে সে অবশ্যই মাংস অপছন্দ করবে, তাই সে যা যা অপছন্দ করে তুই তাই করবি তার সাথে, তাহলে হতে পারে সে এখান থেকে পালিয়ে যাবে। রায়বা বলে, ঠিক আছে মামা, চলো তাহলে। তো এরপর দেখা যায় সুধার সামনে এসে রায়বা মাংস খেতে থাকে, আর সুধা তখন বলে, ছি, এইসব কি করছো? কেন করছো এসব? রায়বা বলে, কেন, মাংস খাচ্ছি, আর আমার মাংস খুবই পছন্দ, তো খাবো না? তুমি আমার সাথে বিয়ে করতে চাও তাই না? তাহলে জেনে রাখো, আমি কিন্তু খুব মাংস খাই। সুধা বলে, ও আচ্ছা, তাই নাকি? ঠিক আছে, সমস্যা নেই, আমি তোমার জন্য সেটাও রান্না করা শিখে যাব। রায়বা বলে, আমি কিন্তু খুব পরিমাণে বেকার লোক, আমি বসে বসে শুধু মদ খাই, আর আমি স্ত্রীকেও পেটাবো। সুধা বলে, আচ্ছা ঠিক আছে, এটাও কোনো ব্যাপার না, আমি সব মেনে নিলাম, তুমি যাই করবে না কেন তাতেই আমি খুশি আছি। আর স্বামী স্ত্রীর মধ্যে একটু মারপিট হলে সম্পর্ক আরো ভালো হয়, এটা কোনো ব্যাপার না। তো রায়বা তো এই পাগল মেয়ের কথায় শুধু হতাশই হচ্ছিল, সে কোনোভাবেই তাকে তাড়াতে পারছিল না, অর্থাৎ ভূতের মাথা থেকে ভূত নামানো সম্ভবই হচ্ছে না।
তো এরপর রায়বা বলে, দেখো আমি কিন্তু জুয়াও খেলি, আর আমি জুয়া খেলে তাতে হেরেও যাই। সুধা বলে, সমস্যা নেই, আমি এসেছি না, এখন থেকে তুই আর হারবি না, দেখবি এখন থেকে তুই সব খেলায় জিতে যাবি, আমি তোর সাথে থাকবো। রায়বা তখন বলে, মামা এই মেয়ে তো পাগল মনে হচ্ছে, কোনোভাবেই কিচ্ছু করা যাচ্ছে না, এত চেষ্টা করার পরও সে সব কিছুতে রাজি হয়ে গেছে, সে তো এখান থেকে যাওয়ার নামই নিচ্ছে না। তো এরপর হার মেনে নিয়ে রায়বা সুধাকে বলে, এই তুই আমার থেকে কি চাস? হ্যাঁ? সুধা বলে, আমি তো শুধুমাত্র তোকেই চাই, তোকে ছাড়া আর কিচ্ছু লাগবে না আমার। রায়বা বলে, কিন্তু কেন? তুমি জানো না আমি শিবানীকে কত ভালোবাসি, আমি তাকে ছাড়া আর কাউকে ভালোবাসার কথা ভাবতেই পারি না, এটা আমার পক্ষে একদম সম্ভব না। সুধা বলে, তাই তো আমি শিবানীর বডিতে আছি এখন, যেন তুই আমাকে ভালোবাসিস। রায়বা বলে, তোমার কথা ঠিক আছে, কিন্তু আমি তার শরীরকে ভালোবাসি না, আমি তার আত্মাকে ভালোবাসি, তাকে আমি মন থেকে চাই, শুধু শরীর না, বুঝলি? সুধা বলে, তাহলে আমার ভালোবাসার কি হবে? রায়বা বলে, আচ্ছা তোমার ভালোবাসা ঠিক আছে, বলো তো মানুষ ভালোবাসায় কি করে? সুধা বলে, জান দিয়ে দেয়। রায়বা তখন মামাকে বলে, মামা এই পাগল মেয়ে সবসময় জান দেওয়া নেওয়ার কথা কেন বলে? এর কি মাথায় আর কিছুই আসে না? মামা বলে, কারণ সে জান দিয়ে মজা বুঝেছে সেই জন্য। রায়বা এরপর সুধাকে বলে, সুধা আসলে ভালোবাসা হচ্ছে ভালোবাসার মানুষের জন্য সবকিছু কুরবান করে দেওয়া। তুমি দেখো না, এরকম অনেক ভালোবাসা আছে যারা স্যাক্রিফাইস করে মহান হয়ে আছে এই সমাজে। তুমিও যদি এই কাজটা করো তাহলে তুমি নিজেও অনেক মহান হয়ে যাবে। সুধা তখন বলে, ঠিক আছে আমি তাহলে যাচ্ছি, কিন্তু তুই একটা কথা মনে রাখিস সব সময়, কখনো যদি শিবানীকে ছেড়ে অন্য কোনো মেয়ের দিকেও তুই তাকাস তাহলে আমি আবারও ফিরে আসব তোর ঘাড়ে। রায়বা বলে, না না, আমি কখনো এইসব কথা ভাবতেও পারবো না, আমি আমার মাথায় এইসব আনার কথা ভাববও না, সত্যি বলছি আমি শিবানীকে আজীবন ভালোবেসে যাব, তাই প্লিজ এখন এখান থেকে চলে যাও। সুধা বলে, ঠিক আছে আমি যাচ্ছি, কিন্তু তোর কথা যেন তোর মনে থাকে, এর অন্যথা হলে কিন্তু তোর খবর আছে। তো এরপর সুধা সেখান থেকে চলে যায়। আর রায়বাকে শিবানী বলে, এই তুমি এখানে কেন? যাও, আমাদের তো বিয়ে আজ, আর এখনো রেডি হলে না? তো এটা শোনার পর রায়বা স্বস্তি পায় যে যাক, এই ভূত তাহলে বিদায় হলো। তো এরপর রায়বা চলে যাওয়ার সময় দেখে আবারও সুধা সেখানে এসেছে। রায়বা বলে, আরে তুমি না চলে যাবে বলেছ, আবারও এখানে কেন? শিবানী বলে, এই এখন তুমি যাও তো আমার রুম থেকে, এখনো কি করছো? তো তারপর রায়বা সেখান থেকে চলে যায়। আর এখানে খোলে আসল রহস্য, আর দেখা যায় যে এই সুধা আসলে কোনো ভূত না, বরং সে ছিল শিবানীর ছোটবেলার বন্ধু, আর এই সব প্ল্যান ছিল শিবানীর রায়বাকে ঠিক করার জন্য। তো মামা বলে, আমি সেদিন রাতে রায়বাকে তার বন্ধুর সাথে কথা বলতে দেখি, যে সে বলছে যদি ছেলেরা সুযোগ পায় তাহলে তারা নষ্ট হয়েই যায় মেয়েদের পেছনে। রাহুল বলে, আর ভাই, মেয়েরা বিবাহিত ছেলেদের আরো বেশি পছন্দ করে, তাই তুই বিয়ের পরই এই সুযোগটা ইচ্ছামতো নিস, বুঝতে পেরেছিস? ছেলে পেলে তো এসব উল্টোপাল্টা কথাবার্তা বলতেই থাকে, কিন্তু মামা ভাবে রায়বার হয়তো মেয়েদের প্রতি একটা খারাপ দৃষ্টি আছে, তাই সেই রাতেই মামা এই ভিডিওটা করে আর পাঠিয়ে দেয় শিবানীকে। আর তাকে বলে, শিবানী আমি তোকে রায়বার একটা ভিডিও দিয়েছি, এটা দেখ, আর এটা বল যে তুই এরকম মেয়ে পাগল একটা ছেলেকে বিয়ে করবি কিনা। তো তারপর শিবানী সেই ভিডিও দেখে আর বুঝতে পারে রায়বা আসলে খুব ভালো, কিন্তু তার বন্ধুরা তাকে বাজে দিকে নিয়ে যাওয়ার ধান্দায় আছে। তাই শিবানী তার মামাকে কল করে আর বলে, মামা আমি এই ভিডিও দেখেছি আর আমি বুঝতে পেরেছি এইসব আসলে তার বন্ধুরা করাচ্ছে। মামা বলে, কেন, তার নিজের মাথা নেই নাকি? শিবানী বলে, মামা যাই হয়ে যাক না কেন আমি রায়বাকেই বিয়ে করব, কারণ আমি তাকে বিশ্বাস করি, সে এই সব কখনো করতেই পারে না, আর হতেও পারে তার বন্ধুরা তাকে দিয়ে এই সব করাতেও পারে, তাই আমি তার ব্যবস্থাও করে নিব, তুমি এই নিয়ে চিন্তা করো না, আমি আগামী 2-1 দিনের ভেতরেই রায়বাকে একদম ঠিক করে ফেলব, তুমি দেখে নিও। তো এরপর শিবানী কল করে তার বান্ধবী সুধাকে, আর তাকে কল করে এইরকমই একটা প্ল্যান বলে। আর এরপর সেদিন প্রথম যখন সুধা আসে রায়বার বাইকে, তখন রায়বা তো অনেক ভয় পেয়ে যায়, তাই সে ভয়ে পেছনেই তাকাচ্ছিল না, আর এই সুযোগটা নিয়েই সুধা সেখান থেকে চলে যায়।
আর এরপর থেকেই এমন করে যখন যখন সুধা এসেছে রায়বা কিন্তু চোখ বন্ধ করে ফেলত, আর এই সুযোগেই সুধা পালিয়ে যেত। আর এইভাবেই তারা রায়বাকে ভয় দেখিয়ে তার মাথা থেকে মেয়েদের ভূত নামিয়ে দেয়। তো এরপর দৃশ্য আসে বর্তমানে, আর এই ব্যাপারটা নিয়ে মামা সুধা এরা খুব হাসাহাসি করে। আর মামা বলে অবশেষে আমাদের প্ল্যান কাজে আসলো। তো তারপর আসে সেই বিয়ের মুহূর্ত। তো সেখানে বিয়ের পর সুধা আসে, আর রায়বা তাকে দেখে তো প্রায় চিৎকার করেই দিচ্ছিল। তখনই শিবানী বলে, আরে রায়বা, কি হয়েছে তোমার? ও হচ্ছে আমার ছোটবেলার বন্ধু সুধা। তো তারপর সুধা রায়বাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। আর রায়বা তো তখন কাঁপতে কাঁপতে শেষ। সে এটা বুঝতে পারছে না এতদিন তাহলে তার সাথে কি হচ্ছিল। যাই হোক, তো এরকমই মজার একটা দৃশ্যের সাথে সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। তো এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।